ইউকি একদম ফালতু, জীবনে কোনো কিছুতেই সফল হতে পারেনি, এমন এক লোক যাকে আমরা একটু রকমের বানর বলা যায়। তার জীবন কাটত যেন একটা মানব ভ্যাকুয়াম ক্লিনার হয়ে, একদম নিস্তেজ আর মণ্ডল হয়ে। কিন্তু হঠাৎ করেই তার জীবন পাল্টে গেল, যখন সে দেখল এক শক্তিশালী মেয়ের সামনে পড়ে গেছে, যিনি তাকে নিজের দাস বানিয়ে দিলেন আর বেঁধে দিলেন একটা ধাতব শৃঙ্খলে, তারপর মারতে মারতে তাকে রূপান্তর করলেন সবচেয়ে শক্তিশালী শয়তানে। সব শুরু হয় একদিন, যখন ইউকি চাকরি খুঁজছিল কারণ তার পকেট একদম খালি। হঠাৎ করেই চারপাশে কুয়াশা জমল, হাওয়া উঠল অস্বাভাবিকভাবে, আর এক পলকে সে নিজেকে অন্য এক ডাইমেনশন খুঁজে পেল। তাড়াতাড়ি গুগল না, বরং চ্যাটজিপিটি চেক করল সম্পর্কে। জানতে পারল এটা একটা বিকল্প জগত, যেখানকার দরজাগুলো এক ধরনের পোর্টাল, দেশজুড়ে হঠাৎ হঠাৎ খুলে যাচ্ছে। সাধারণ মানুষকে বলা হয়েছে, শান্ত থাকো, যতক্ষণ না ডেমন ডিফেন্স ফোর্স এসে তোমাদের উদ্ধার করছে। তখনই হঠাৎ মাটির নিচ থেকে একটা দানব উঠে এল আর ইউকির ওপর হামলা চালাল। সে দৌড়ে পালাল যত দ্রুত পারল, কিন্তু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই দানবের একটা দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেল, খাবার হিসাবে। কিন্তু ভাগ্যক্রমে একটা জো টাইটানের মতো দেখতে রাইডারে চড়া এক মেয়ে এসে তাকে বাঁচাল। মেয়েটির নাম ইউসেন। সে ডিফেন্স ফোর্সের সদস্য, তার তলোয়ার ঝাঁপিয়ে দানবদের মুছে দিল এক ঝটকায়। তারপর সে ইউকিকে বলল তার নতুন জো টাইটান এর ওপর চড়তে, আর তারা দ্রুত পালাল, পিছনে দানবরা তাড়া করে। পিছন থেকে গলি চলে আর দুটো দানব পড়ে যায়। দেখা গেল তিনজন মেয়েও ডেমন ডিফেন্স ফোর্স থেকে এসে দানবদের মোকাবিলা করছে। ইউসেন সবাইকে বলল তারা দানবদের সামলাবে আর সে ইউকিকে নিয়ে নিরাপদ জায়গায় যাবে। এভাবেই তারা ভাগ হয়ে গিয়ে দানবদের একে একে পরাস্ত করল। তখনই তারা এক ছোট ছেলেকে বাঁচাল এবং হেডকোয়ার্টারে নিয়ে গেল। ছেলেটা বলল তার বোন এখনও ওই ডাইমেনশনে কোথাও আটকা পড়ে আছে। আরেকদিকে এমটিওর অন্য পাশে ইউসেন আর ইউকি দেখল এক ছোট্ট মেয়েকে দানব তাড়া করছে। ইউকি দেখেই চিনে ফেল সে আগে রাস্তায় যে শিশুদের মধ্যে একজন ছিল। মেয়েটি যখন ঝরনার ধারে পড়ল, ইউসেন সমজমতো তাকে হাতে ধরল। দানবেরা ঘিরে ধরল, কিন্তু ইউসেন সহজেই লড়াই করে তাদের পরাস্ত করল। একটা দানব মেয়েটার ওপর হামলা করল, কিন্তু ইউকি আর ইউসেন মিলে তাকে বাঁচাল। মেয়েটি এক ঝটকায় একটা বাধা সৃষ্টি করল যাতে দানবেরা ঢুকতে না পারে। বাধার ভেতরে ইয়ান নিজের ইচ্ছার কথা ভাবছিল। সে চায় ডেমন ডিফেন্স ফোর্সের সর্বোচ্চ কমান্ডার হতে। যদিও তার মা সবসময় তাকে নিয়ে সন্দেহ করতেন, তবুও সে সবাইকে ভুল প্রমাণ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। সে আগে কখনো এত দুর্বল কাউকে নিজের ক্ষমতা পরীক্ষা করে দেখেনি, কিন্তু এবার সে ছাড় দেয়নি। ইজান ইউকিকে বলল সে তাকে তার দাস বানাতে চায়, যা শুনে ইউকির মাথা যেন ছোট হয়ে গেল। সে মেয়েটাকে পাঠাল ফ্যাট্রোল দেখার জন্য, তারপর ইউকিকে মাটিতে গুজে ধরল। বলল বাঁচার জন্য সে যা করবেই। তার আঙুলগুলো দেখিয়ে ইঙ্গিত দিল, যেন সে চায় ইউকি সে আঙুলগুলো নরমভাবে চুষুক। আর সেই মুহূর্তে ইউকির শরীর যেন শক্তির সাগরে ডুব দিল, শৃঙ্খলে বাধা পড়ে, আর সে নিজেকে এক পাগলামি ভার্সনের পাওয়ার রেঞ্জারে রূপান্তরিত করল। সবাই হতবাক, ইউকি এখন কমান্ডারের দাস। এই পাওয়ার আপ নিয়ে সে দানবদের একেবারে ছাই করে দিল। ইউসেনও অবাক, ইউকির গতি দেখে মনে হচ্ছিল সে যেন দানবদের ভিতর দিয়ে পার হয়ে যাচ্ছে, যেন কোনো বড় পার্টি চলছে। কিন্তু মেয়েটিকে বাঁচানোর পর একটা বিশাল দানব এল। ইউসেন আর ইউকি মিলেমিশে এক শক্তিশালী কম্বো মুভ দিয়ে তাকে ধ্বংস করল। অন্য মেয়েরা তাদের শক্তি দেখে হতবাক। যুদ্ধ শেষে ইউকি আবার তার দুর্বল পুরনো অবস্থা ফিরে পেল। ইউসেন মেয়েদের হেডকোয়ার্টারে পাঠাল আর বলল ইউকি তার দাস হিসেবে থাকুক। ইউকি বিস্মিত, কিন্তু সে কি ভাবত। হঠাৎ ইউসেন তাকে চুমু দিল, তার ভালো কাজের পুরস্কার হিসেবে। সে বলল পাওয়ার ব্যবহার করলে তাকে তার সবচেয়ে বড় ইচ্ছা দিয়ে পুরস্কৃত করা দরকার। ইউসেন জিজ্ঞেস করল আর কিছু চাই কিনা, কিন্তু ইউকি কিছু বলার আগেই সে জোর করে তার অজান্তেই সবকিছু দিল। তারপর আবার জিজ্ঞেস করল সে তার দাস হবে কিনা। সব লাভক্ষতির কথা ভেবে ইউকি তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তারপর তারা ডেমন ডিফেন্স ফোর্সের ডরমিটরিতে গেল। সেখানে গিয়ে ইউসেন বলল ইউকি নতুন কেয়ারটেকার। মেয়েরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল সে এখানে কি করছে। ইউসেন স্পষ্ট করে বলল যুদ্ধক্ষেত্রে সে তার দাস আর ডরমিটরিতে কেয়ারটেকার। স্বাগতম সপ্তম এলিট ব্যাটালিয়নে। পরবর্তীতে যখন ইউকি কাজ করছিল, হঠাৎ একটা দানব তার দিকে ছুটে আসল, কিন্তু বাধা দিয়েছিল একটি সুরক্ষিত ঢাল। নে বলল ডরমিটরি আনলাকি উরামান এলাকায় হওয়ায় এখানে অন্যান্য জায়গার থেকে বেশি দানব দেখা যায়। ইউকি জানতে চাইল এইটার মানে কি। তখন ইউসেন বালিতে ছবি আঁকল বুঝাতে যে মিডোজ এলাকা 8টি ভাগে বিভক্ত। কিছুক্ষণের মধ্যেই ইউকি এমন এক খাবার সাজাল, যা ইনস্টাগ্রামে পোস্ট করা যায়। সুরুগা তার রান্না দেখে প্রশংসায় ভাসিয়ে দিল। সবাই সেটার সঙ্গে একমত হলেও মেয়েরা তাকে তার বাকি কাজগুলো করতে বলল। ইউকি কাজের দিকে ফিরে গেল, কিন্তু বেশ তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ল। সে তো নায়ক হতে চায়, পাত্রপকেট পরিষ্কার করতে নয়। সে ইউসেনকে জিজ্ঞেস করল আমাকে কেন যুদ্ধ করতে পাঠানো হচ্ছে না। ইউসেন সরাসরি বলল তোমার কাজটাই করো। ইউকি তর্ক করতে গিয়ে হিমার তার গলায় তলোয়ার ধরিয়ে দিল, সাবধান করল কমান্ডারের বিরুদ্ধে কথা বলো না। ইউসেন বলল তুমি শান্ত হও। আর ঠিক তখনই ইউকি একটা দীর্ঘশ্বাস ফেল। সে মেয়েদের আশ্বস্ত করল যদি ইউকি নিয়ম ভাঙার চেষ্টা করে, সে নিজে সরাসরি তাকে মোকাবিলা করবে। মেয়েরা যেন একদম খুশি, কিন্তু ইউকি অবাক, কেন এত সিরিয়াস। পরবর্তীতে টাওয়ারে বিরতি নিচ্ছিল, তখন দেখল হিমা গোসল করতে যাচ্ছে, কিন্তু প্লট আর্মার ছাড়াই। ইউকির মাথা প্রায় জমে গেল, আর দ্রুত চোখ সরিয়ে নিল। ঠিক তখনই শুনল সুরুগার কণ্ঠস্বর, তুমি ঝুলন্ত দৃষ্টিপাত করছ। যদিও সে দেখতে পাচ্ছিল না, সুরুগা উপরের থেকে বলল যে সে ইচ্ছামতো বড় বা ছোট হতে পারে।
সে ফোন বের করে ইউকির ছবি তুলে ফেল। ইউকি জিজ্ঞেস করল, এ কি ব্যাপার? সুরুগা বলল, আমি তোমাকে দেখছিলাম বুঝতে ছেলেরা আসলে কি পছন্দ করে, তারপর তাকে ব্ল্যাকমেইল করল, তুমি আমার সেবক হবে। পরের দিন সুরুগা তার মানগা পড়ছিল আর ইউকি পরিষ্কার করছিল। তখন ইউকি ভাবল ফোন চুরি করে সে ছবি মুছে ফেলবে, কিন্তু সুরুগা ফোন মাটিতে ফেলতেই সে হাত বাড়াল, কিন্তু আগে সুরুগা ফোন ধরল। আর ইউকির হাতে তার পিচ প্রিন্ট করা অন্তর্বাস। একদম বিব্রতকর মুহূর্ত। সে তাকে বাজি করল, তোমাকে আমি মানুষ মনে করি না, তুমি আমার পোষা প্রাণী, কারণ তুমি আমাদের বাড়ির পরিচারক। সে জোর দিল, তার জিনিসপত্র পরিষ্কার করাও তার কাজের মধ্যে পড়ে। ইউকি মন খারাপ করেও রাজি হয়ে গেল, কিন্তু ঠিক তখনই পিচ প্রিন্টকৃত কাপড় হাতে নিয়েই ক্যামেরার ফ্ল্যাশ। সে আরেকটা ব্ল্যাকমেইল ছবি তুলেছে। মনোযোগ ধরে রাখতে চেষ্টা করে ইউকি নিজেকে বলল, শুধু দুর্ঘটনা, আর আশা করল ইউসেন যেন না জানে। সেই মুহূর্তে সে ইউসেন আর হিমাকে তীব্র স্প্যারিং করতে দেখল। হঠাৎ এক দানবেল ইউসেন ঝাঁপিয়ে পড়ল আর মুহূর্তেই তাকে শেষ করে দিল। এখন ইউকি বিশ্বাস করল ইউসেন তার বল বলেছিল গণ্ডগোল করলে কেমন হবে। তারপর ইউকিকে জানাল যে সবাই মিশনে যাবে, শুধু সুরুগা ছাড়া। সে বলল, তুমি সুরুগাকে ভালো করে চেনার চেষ্টা কর, সে খুব ভালো মানুষ। পরে সুরুগা ইউকিকে ধোকা দিয়ে কাঁধে ম্যাসাজ নিলিয়ে নিল। যদিও সে চোখ ফিরিয়ে বিরোধিতা করার চেষ্টা করল, কিন্তু তার দৃষ্টি সুরুগার অর্থাৎ সুন্দর ফিগার আটকা পড়ে গেল, আর সে নিজের প্ল্যান পিছনে সরিয়ে দিল। সুরুগা কৌতূহলী হয়ে জানতে চাইল, তুমি এত ভালো হাত কিভাবে পেয়েছ? ইউকি হেসে বলল, বছর ধরে উপরে নিচে অভিজ্ঞতা আছে। ম্যাসাজ শেষ করার পর সে প্রস্তাব দিল, চলো ভিডিও গেম খেলি। ইউকি সাবধান করে বলল, আমি ভালো খেলি। সুরুগা বাজি ধরল, হারলেই একটা পোশাক খুলতে হবে। ইউকি রাজি হয়ে গেল, কিন্তু সুরুগা 3 রাউন্ড একেবারে দাপটের সাথে জিতল, আর বলল, তুমি তো এখন থেকে জামাকাপড় খুলতে শুরু করো। ইউকি মজা করে বলল, কিছুটা পিজি 1-3 রাখি। কিন্তু সুরুগা হেসে বলল, এখানে তো কারো তেমন কোনো ব্যাপার নেই। সে জানতে চাইল, ভিতর থেকে ছেলেরা কেমন হয়। ইউকি সতর্ক করল, আমি একটু ফ্রিকি হতে পারি। তখন সুরুগা তার দৈত্যাকার রূপ নিল এবং তাকে খেলনার মতো ধরে ফেল। সে তাকে ধরতেই তার অন্তর্বাস তুলে ফেলল আর তার ছোট্ট সরঞ্জাম দেখে হাসতে লাগল। হঠাৎ করেই ডরমটা দারুণ কাঁপতে লাগল। বাইরে গিয়ে দেখল একটা বিশাল দানব বাধা ভেঙে ভিতরে ঢুকতে চাইছে। সুরুগা বলল, তুমি একটু দূরে থাকো আর দেখো। তারপর তার প্যারাডাইম শিফট ক্ষমতা চালু করে দৈত্যের চেয়ে বড় হয়ে উঠল। সে চতুরতা দেখিয়ে দানবটাকে ঘুরিয়ে বাতাসে ছুড়ে ফেলে আর একটা ঝাঁপ দিয়ে লাথি মেরে নিচে পড়িয়ে দিল। তবে ঠিক যখন সে ছোট হতে শুরু করল, ইউকি সতর্ক করে বলল, দেখো অন্য আরেকটা দানব এসে তাকে মাটিতে ফেলে দিল। আরও কয়েকটা দানব এসে তারা সবাই একসঙ্গে আক্রমণ করল। সুরুগা আবার বড় হতে চাইল, কিন্তু পারল না। 2টা দানব তাকে ধরে ফেলল আর বড় দানব আঘাতের জন্য প্রস্তুত হচ্ছিল। তখন ইউকির মনে পড়ল, যখন সে ইউসেনের হাত চুমু খেয়েছিল তখন কিভাবে রূপান্তর হয়েছিল। সে লন্ড্রি রুমে গিয়ে তার গ্লাভস চুমু দিল, কিন্তু কাজ হল না। পরে সে তার টপ খুঁজে পেয়ে সেটা চুমু দিল, এক পা রূপান্তরিত হল, বাকিটা হল না। অবশেষে সে তার বুট খুঁজে পেয়ে সবচেয়ে খারাপ ও ঢিলেঢালা চুমু দিল। ওদিকে সুরুগা খুব কষ্টে ছিল। হঠাৎ আর্ধরূপান্তরিত ইউকি এসে চিৎকার করে বলল, তুমি তাকে ধরে রেখো। তারপর সে দানবটাকে একটা শক্তিশালী মার দিল। দানবটা সরাসরি নরককুটায় চলে গেল। তারপর সে অজ্ঞান হয়ে পড়ল সুরুগার সিলিকন ভ্যালির ঠিক মধ্যে। দিন শেষে ইউসেন পুরস্কার হিসেবে ইউকিকে এক কঠোর ম্যাসাজ দিল। হিমিক হাসতে হাসতে বলল, একটা লড়াই করে এত ক্লান্ত হওয়া মানে তুমি ইউকি প্রশ্ন করল, বাধাটা ঠিক করছে না কেন কেউ? ইউসেন বলল, ক্ষতি যদি খুব ছোট হয় তো নিজে নিজে সারিয়ে নেয়। তারপর ইউসেন কোনই ঠেলে বলল, সুরুগা তোমার মজা করার সময় ইউকিকে বিরক্ত করা বন্ধ করো, তার সাহায্য কর। ইউসেন চলে গেলে সুরুগা ইউকির ওপর বসে গেল আর ব্ল্যাকমেইল ফটো দেখিয়ে তাকে ছিনতাই করল। ইউকি বুঝল সে সম্পূর্ণ ফাঁদে, আর সুরুগা নিশ্চুপে বলল, তোমাকে ছাড়ব না। আরেক জায়গায় প্রোটেক্টিভ ব্যারিয়ার ভেঙে গেল যখন একটা স্কোয়াড পালাচ্ছিল আক্রমণকারীর হাত থেকে। একজন মেয়েটি কমান্ডারের কাছে রিপোর্ট করতে থাকল, কিন্তু তার আগে শ্যাডো মনস্টার এসে এক পাঞ্চে তাকে অজ্ঞান করে দিল। যখন সে তাকে খাওয়ার চেষ্টা করছিল তখন একটি রহস্যময় মেয়ে এসে বলে উঠল, তাকে ছেড়ে দাও। পরের দিন ইউকি আর ইউসেন একটি গেটওয়ে থেকে জাপানে ফিরে এল। সেখানে ইউসেন পোশাক বদলাল আর ইউকি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রইল। শহর ঘুরতে ঘুরতে তার চোখ দূরে সরল না। মাঝখানে ম্যাটোতে সুরুগা ইউকির খোঁজ করছিল, কিন্তু জানাল সে কমান্ডারের সঙ্গে বাইরে গেছে। এরপর ইউকি আর ইউসেন এক সমাধিস্থলে এল, যেখানে ইউসেন বলল, অনেক বছর আগে একটা শক্তিশালী একশিঙা মনস্টার সহ একদল দানব মানুষদের জগৎ আক্রমণ করেছিল। ছোটখাটো দানবদের হারানো গেলেও ইউনিহর্ন নামের সেই একশিঙা দানব ম্যাটোতে পালিয়ে গেছে। ইউসেন প্রতিজ্ঞা করল সে তাকে ধ্বংস করবে এবং হাজার হাজার প্রাণহানির প্রতিশোধ নেবে। গেটওয়ের পথে ইউকি পারফে খাওয়ার প্রস্তাব দিল। খাবার খেতে খেতে ইউসেন চিন্তিত হল তার অনুপস্থিতিতে ম্যাটোর নিরাপত্তা নিয়ে। ইউকি জানাল তার বোন এখনও ম্যাটোর ভিতরে হারিয়ে গেছে। ঠিক তখন জরুরি বার্তা এল, ম্যাটো আক্রমণের মুখে। দ্রুত গেটওয়ে পৌঁছাতে ইউকি তার পশুর রূপে রূপান্তরিত হয়ে বিদ্যুতের মতো গতিতে এগিয়ে গেল যুদ্ধক্ষেত্রে। যখন তারা ফিরে এল, ইউসেন ইউকিকে পুরস্কার হিসেবে তার মোজা খুলতে বলল। ওই ফিট ফেটিশ প্রেমী লোভী কোনো সময় নষ্ট করল না, মোজা খুলে তাকে পুরো সৌন্দর্য দেখল। তারপর তারা দ্রুত আক্রমণের স্থানে গেল। বরফে ঢাকা পাহাড়ে সুরুগা তার বিশাল রূপ নিল আর হিমারি মনস্টারদের গুলি চালিয়ে কয়েকটাকে মেরে ফেল। হঠাৎ সুরুগা এক প্রাচীন জাদুকর শক্তির বিস্ফোরণে আঘাত পেল আর দূরে উড়ে গেল। কুয়াশার মধ্যে ইউনিহর্ন হাজির হল।
ইউকিকে স্তম্ভিত করে দিল। ইউনিহর্নের পিঠে চড়ে থাকা এক রহস্যময় মেয়ে বলল, সে পার্টিতে যোগ দিতে এসেছে। দল বিস্মিত হল, কারণ সেই মানবদেবতা যেন কথা বলতে পারে। সেই মেয়ে ঝড়ের মতো ধূসর শক্তি দিয়ে হিমারিকে আঘাত করল। ইউসেন আর ইউকি একসঙ্গে লড়াই শুরু করল, প্রায় প্রাণপণ লড়াইজের শক্তিশালী আঘাত বিনিময় করল। লড়াইজের মাঝখানে মেয়েটি তার লম্বা চুল দিয়ে ইউকিকে বেঁধে ফেলে কাছে টেনে আনে, তখন হঠাৎ তাকে দেখে যেন বিস্মিত হয়ে হাত থেকে ছেড়ে দিল। সুযোগ নিয়ে ইউসেন তার হাত কেটে দিল, কিন্তু মেয়েটি আর ইউনিহর্ন পালিয়ে গেল। হতাশ ইউসেন দলের আহত সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনার দিকে মন দিল। ডোর্মে আহতরা বিশ্রাম নিল, আর ইউসেন ইউকিকে এক মেসেজ দিল, যা তাকে আকাশে নিয়ে গেল। তাদের সাথে বসে ইউকি বলল, ইউনিহর্নের উপর যে মেয়েটি ছিল হয়তো তার হারানো বোন। সে লক্ষ্য করল, বোন তার পশুর রূপ দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দেখিয়েছিল। রান্না করতে করতে ইউকি ভাবছিল, সেই মেয়েটি তার বোন কিনা, আর যদি হয় তাহলে সে কিভাবে বেঁচে গেছে, কেন সে দানব প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে লড়ছে। ওদিকে ম্যাটোতে সেই রহস্যময়ী মেয়েটির নাম আবা। সে বিশ্বাস করল যে পশুটি তার ভাই, আর বিস্মিত হল জানার জন্য যে কখন থেকে বাহিনীতে পুরুষদেরও নেওয়া হচ্ছে। হতাশ হলেও সে ভাইকে আবার পাওয়ার আশায় খুশি। পরের দিন ডর্মে ইউকি সঙ্গমতভাবে গোসল করতে গেল, কিন্তু হঠাৎ সুরুগা পেছন থেকে এসে তার পিঠ ঘষতে লাগল। ঘুরে দেখে তার পিলোগুলো পুরোপুরি ফাঁকা। ইউকি চোখ বড় করে দ্রুত সনিকের মতো বাথরুম থেকে পালাল। তারপর হঠাৎ হিমারি সামনে এল, কোনো পোশাক ছাড়াই, হাতে একটি চেইনস। সত্যি সমঝে একটি পোর্টাল খুলে 6 স্কোয়ারের নতুন 2 মেয়ে এলো, একজন সোনালি লম্বা চুলের, নাম তোকারো, আর অন্যজন ইমো দেখতে মেয়ে, নাম ইয়াচি। কিছুক্ষণ পর তোকারো আর ইয়াচি ইউসেনের সঙ্গে চা খেতে বসল। তারা তাদের বিভাগের মধ্যে মার্জার নিয়ে কথা বলছিল। হিমারি যোগ দিল, কিন্তু ইয়াচি তাকে বাধা দিয়ে বলল, ফ্যামিলির সম্মান রক্ষা করতে তোমাকে দুর্বলতা দেখানো বন্ধ করতে হবে। তুমি বাড়ি ফিরে যাও। ইয়াচি আরও বলল, মার্জার দরকার, কিন্তু তারা ইউসেনের দলের ওপর পুরোপুরি বিশ্বাস করে না, কারণ তাদের মনে হয় কেউ দলের গতিকে ধীর করবে। কেউ নাম নিল না, কিন্তু বোঝা গেল কার প্রতি সন্দেহ। এই টানাপোড়েন দেখে ইউসেন প্রস্তাব দিল যে 2 দলের মধ্যে একে অপরকে প্রমাণ করার জন্য একজনের লড়াই হবে। তোকারো আর ইয়াচি রাজি হল এবং তাদের ঘরে ফিরে গেল। তারপর হিমারি ইউসেনকে অনুমতি চাইল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে। ইউসেন তাকিয়ে ইউকির দিকে হ্যাঁ বলল। হিমারি ঘোষণা করল, এখন থেকে ইউকি আমার দাস। দুপুরে ইউসেন ইয়াচির বিদ্রুপপূর্ণ আচরণ নিয়ে অভিযোগ করল। সে ইউকিকে উৎসাহ দিল, তাকে লড়াই যে হারাও। পরে হিমারি আর ইউকি ম্যাটো থেকে বাহিরে প্রশিক্ষণে গেল। হঠাৎ তাদের চারপাশে শুকি দানবের ঝাঁক পড়ল। হিমারি বলল, আমার হাত চুমু খাও, আর ইউকি সেটা করল। হঠাৎ এক অজানা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, আর সে আরেক রকম ভয়ানক রূপে রূপান্তরিত হল। শুরুতে সে শক্তিশালী মনে হল না, কিন্তু দ্রুততায় দানবদের ছিন্নভিন্ন করল। যুদ্ধ শেষে পুরস্কারের পালা। হিমারি অদ্ভুতভাবেই লজ্জিত হল ইউকির পাশে, কিন্তু ইউকি স্মরণ করিয়ে দিল, এটা তাদের চুক্তি, তার পুরস্কার হিসেবে। বাধ্য হয়ে হিমারি তার স্কার্ট খুলে তাকে জড়িয়ে ধরল, দারুণ আকর্ষণীয়ভাবে। ফিরে যাওয়ার পথে ইউকি জানতে চাইল, তুমি এত মনোনিবেশী কেন? হিমারি খুলে বলল, আমার পরিবারে আমার বোনেরা সবাই শ্রেষ্ঠ, আর আমাকে ভিন্নভাবে দেখে। আমি এখন তাদের প্রত্যাখ্যান করেছি, আর এই লড়াই আমার প্রমাণ। ডর্মে ফিরে এসে হিমারি ইউকিকে বলল, তাদের শেষ লড়াইয়ের মারদান্ত ফিনিশিং মুভটা নিখুঁত করতে হবে। ইউকি যখন জাকির ক্ষমতার কথা জানতে চাইল, হিমারি বুঝিয়ে বলল, তার বোনের শক্তি গোল্ডেন আওয়ার, এমন একটি ক্ষমতা যা সময় নিয়ন্ত্রণ করতে পারে, সময়কে থামিয়ে দিতে বা উল্টো ঘুরিয়ে দিতে পারে, ঠিক যেন ডক্টর স্ট্রেঞ্জ। এটা শুনে ইউকির মাথায় বুঝে গেল, তারা বড় ঝামেলায় পড়েছে। পরের দিন তারা আবার ম্যাটোতে গিয়ে একক একটি শক্তিশালী আঘাত নিখুঁত করার প্রশিক্ষণ শুরু করল। হিমারি ইউকিকে নির্দেশ দিল, তার সব শক্তি একদম নির্দিষ্ট একটা অংশে নিবদ্ধ করতে। সে চেষ্টা করল এবং সফল হল, তার পা যেন মাংসপেশির বফ হয়ে উঠল। ঠিক তখন আকি এসে হাজির হল, আর ইউকি তার নতুন পাওয়ার ব্যবহার করে তাকে হাতেকলমে প্রমাণ করার সুযোগ পেল। প্রশিক্ষণের শেষে হিমারি তার মাথায় পেট দিল পুরস্কার হিসেবে। আরেকবার প্রশিক্ষণের সময় উজেন এসে হিমারিকে স্মরণ করিয়ে দিল, তার ক্ষমতার আসল রহস্য শুধু বল প্রয়োগ নয়, বরং সে তার দাস এর উপর আরোপিত কমান্ড সরাসরি চালাতে পারে। তারপর হিমারি ইউকির উপর চড়ে বসল, তার গলায় থাকা চেইন ধরে কমান্ড দিতে লাগল, যেন প্রকৃত মাস্টার। একসাথে তারা ফিনিশিং মুভটি এত নিখুঁতভাবে চালাল যে দানবের শরীরে এমন একটি গর্ত তৈরি করল, যা হিমারির 2 পায়ের মধ্যকার ফাঁক থেকেও বড়। অবশ্যই রূপকথা। কঠিন প্রশিক্ষণের পরে ইউকি ক্লান্ত হয়ে পড়ল। পুরস্কার হিসেবে হিমারি তার সমস্ত নারী সৌন্দর্য উন্মোচন করল, যা দেখে ইউকি নড়বড়ে হয়ে গেল। শেষমেশ লড়াইজের দিন এল। টেঙ্কা তার স্কোয়াড নিয়ে তাদের বাসায় টেলিপোর্ট করল। সবাই মিলে গভীর ম্যাটোজ গেল, যেখানে নতুন এক মেয়ে জেনা একটি ব্যারিয়ার তৈরি করেছিল, যাতে কোনো শুকি লড়াইজে বাধা দিতে না পারে। রেফারি হিসেবে সে ম্যাচ শুরু ঘোষণা করল। জাকি হিমারিকে উত্তেজিত করে বলল, সে জিতবে এবং তাকে দাস বানিয়ে নিয়ে যাবে। কিন্তু এতে হিমারির মনোবল আরও বেড়ে গেল। ইউকি তার প্রতি একটা আত্মবিশ্বাসী ইশারা দিল, আমরা পারব। ঝড়ের মাঝখানে ইউকি তার পশুর রূপ নিল। ছোট্ট ইমো জাকি যখন জেদ ধরেছিল, হঠাৎ সে একটি শক্তিশালী ঘুষি পেয়ে আকাশে উড়ে গেল। মগ্ন হয়ে ভাবল, এটা কি আঘাত দিল তাকে? তখন সে গোল্ডেন আওয়ার চালু করল, 5 সেকেন্ড সময় পিছিয়ে নিয়ে গেল। লড়াই আবার শুরু হল, আর হিমারি লক্ষ্য করল জাকি ইতোমধ্যেই ক্লান্তের লক্ষণ দেখাচ্ছে, তাদের কৌশল কাজ করছে। ইউকি আকাশে ঝাঁপ দিয়ে নিচে এসে একটি আঘাত দেওয়ার জন্য প্রস্তুত হল।
ঠিক তখন জ্যাকি তার বন্দুক বের করল এবং গোল্ডেন আওয়ার ব্যবহার করে সময় থামিয়ে পুরো প্রস্তুতি নিল। কিন্তু তাদের সংঘর্ষে ঠিক আগেই ইউকি তার পায়ে সব শক্তি জমিয়ে এক ঝলক বেগে আক্রমণ করল। ইয়াকি আবার সময় পিছিয়ে নিল, এবার সময় আটকে দিয়ে তাকে ফাঁকি দিতে চাইল। কিন্তু অবাক হয়ে দেখল হিমারি আর ইউকি স্থান বদল করে তার নাগালের বাইরে চলে গেছে। তারা তার সময়ের ফাঁদ থেকে বাঁচতে লাগল, আর জ্যাকি ক্রমশ বেশি হতাশ হল। ইউকির অটুট সংকল্প দেখে হিমারি মুগ্ধ আর পেছনে দুঃখিত হল তাকে এতটা খারাপ আচরণ করার জন্য। এখন জ্যাকি বিব্রত হয়ে তার শেষ চাল প্রাইম টাইম চালালো, এতে সে পুরো 10 সেকেন্ড সময় থামিয়ে ফেল। এতে সে সরাসরি ইউকির উপর আঘাত হানল, দুজনেই জখম হয়ে মাটিতে পড়ে গেল। ইয়াকি ভাবল সে জিতেছে, কিন্তু ইউকি জোর করে উঠে দাঁড়াল, আহত হলেও দৃঢ়প্রতিজ্ঞ। সে হিমারিকে বলল জ্যাকি তার শেষ চাল ব্যবহার করে ফেলেছে, এখন তাদের পালা জয়ের। অনুপ্রাণিত হিমারি ইউকির পিঠে ঝাঁপিয়ে চড়ে বসল। একসাথে তারা এত আলোর ঝোলকে আক্রমণ করল যা জ্যাকিকে বিভ্রান্ত করে দিল। সে আবার গোল্ডেন আওয়ার চালাতে চাইল, কিন্তু ঝলমলে আলোতে ভুল করে ফাঁকা শট দিল, যাতে হিমারি তার শেষ আঘাত বসাতে পারল। হিমারি এখনও দাঁড়িয়ে থাকায় লড়াই শেষ, সে বিজয়ী ঘোষণা পেল। লড়াই শেষে জেনা ইউকির ক্ষত সারিয়ে দিল, কিন্তু সে তবুও কাঁপতে লাগল, কারণ এত লড়াই যে সে পানির তীব্র তৃষ্ণায় ভুগছিল। সে আর হিমারি বাড়ির পথে জল খেতে যাচ্ছিল, তখন জ্যাকি এসে তাদের বাধা দিল। হিমারি শক্ত কণ্ঠে বলল সে এখন সপ্তম স্কোয়ারের আর পরিবারের কাছে ফিরে যাবে না। একই হতবাক হয়ে রইল তার দৃঢ় সংকল্পে। বাড়ি ফেরার পথে জল খাওয়ার বদলে হিমারি ইউকিকে এক ব্যক্তিগত পুরস্কার দিল, একটি যেটা তার তৃষ্ণা আজীবন মিটিয়ে দিল। জানালা থেকে সুরুগা গুপ্তচুরির মতো তাদের ওপর নজর রাখছিল, ওরাও সেই আনন্দ পাওয়ার জন্য অধীর। তখন লড়াই শুরু হল সুরুগা এবং টেঙ্কার স্কোয়াডের শক্তিশালী মেয়ে ওয়াকাসার মধ্যে। সুরুগা ইউকির দিকে ঘুরে মুচকি হেসে বলল, দেখো আমি কিভাবে ওকে হারাব। জেনা রেফারি হিসেবে লড়াই শুরু করল, আর ওয়াকাসার সাথে সাথেই একটি শক্তিশালী ব্রক লেসনার স্টাইলে সুরুগাকে মাটিতে ফেলে দিল। রেগে গিয়ে সুরুগা বড় হতে শুরু করল, পাল্টা আঘাত দেওয়ার জন্য প্রস্তুত। ওয়াকাসা তার বিশেষ ক্ষমতা ম্যাডশিপ চালু করল, যা হাজারো যোদ্ধার শক্তি এনে দেয়। এরপর শুরু হল জোরালো এক্সপ্লোসিভ বাগা, যেখানে দুইজনই নিজেদের সর্বোচ্চ দিল। তবে ওয়াকাসার অসাধারণ শক্তি শেষ পর্যন্ত সুরুগাকে মাটিতে গুড়িয়ে দিল। মাটিতে পড়ে সুরুগা ইউকিকে দেখল, তার মনে পড়ল বন্ধুর সঙ্গে কথা, যেখানে সে বলেছিল কেমন ভালো লাগবে যদি তার একটা বয়ফ্রেন্ড থাকে। অনুভূতি আর জয়ের আকাঙ্ক্ষায় সে উঠে দাঁড়াল, ওয়াকাসাকে ধরেই মাটিতে ছুড়ে ফেলে দিল, মনে করল লড়াই এখন তার। কিন্তু ওয়াকাসা হাল ছাড়ল না। নিখুঁত সময়ে সে তার ট্রাম্প কার্ড স্লিপিং মোড চালু করল, যা লড়াইয়ের ফল পাল্টে দিল। এর ফলে সে চূড়ান্ত আঘাত মারল এবং লড়াই জিতল। দিন শেষে সুরুগা তার রুমে বসে কষ্টে ভেঙে পড়েছিল, ইউকির সামনে হেরে যাওয়ার লজ্জায়। হঠাৎ ইউকি এসে বলল সে অসাধারণ লড়াই করেছিল। তার দয়া শব্দে সুরুগার মুখে হাসি ফুটল, আর সে তাকে একটি চুমু দিল। বিভ্রান্ত হয়ে ইউকি জিজ্ঞেস করল কেন। সুরুগা বলল হারটা খুব বড় ধাক্কা ছিল, তাই আমি চাই পরবর্তীটা আরও বড় হয়। আরেকদিকে যুদ্ধক্ষেত্রে নে সুকির খোঁজে ছিল। হঠাৎ সে 2 হিউম্যানরূপী মুদ্রার দেখা পেয়ে বিস্মিত হল। হঠাৎ জমি থেকে দৈত্য বেরিয়ে এলো, যার নেতৃত্ব দিচ্ছিল রারেন নামের এক বিশালাকার মনস্টার। একটি প্রবল ঘুষিতে রারেন জেনার সুরক্ষা ব্যারিয়ার ভেঙে ফেলে, আর দলে আক্রমণের ঢেউ ছড়িয়ে দিল। সেই মুহূর্তে ইউকি আর সুরুগা সাহায্যের জন্য ছুটে এলো, তারা ষষ্ঠ স্কোয়াডের সঙ্গে লড়াইয়ে যোগ দিল। ইয়াকাই সরাসরি রারেনের সঙ্গে লড়াই করল, আর হিমারি উজেনের কাছে অনুমতি চাইল ইউকিকে রাইড করার জন্য। উজেন সম্মতি দিল। ইউকি এখনও তার পশুর রূপে ছিল, হিমারির হাত চুমু দিলে তার রূপ বিকশিত হয়ে ইটার্নাল বিস্ট ওয়ারলর্ড এ রূপান্তরিত হল। হিমারি আর সুরুগা দুইজনেই তার পিঠে বসে যুদ্ধ নায়কদের মতো কমান্ড দিল, আর ইউকি তার মুখ থেকে একটি বিশাল শক্তি বিস্ফোরণ ছুড়ে বিপুল সংখ্যক মনস্টার ধ্বংস করল। অন্যদিকে রারেন আকাশ থেকে বজ্রপাত ডাকল, যা জ্যাকিকে আঘাত করল আর মারাত্মকভাবে আহত করল। রারেন যখন শেষ আঘাত দিতে যাচ্ছিল, তখন টেঙ্কা এসে জ্যাকিকে সরে যেতে বলল। রারেন তার সেনাবাহিনী নিয়ে গর্ব করে কথা বলল, কিন্তু টেঙ্কা ঠান্ডা মেজাজে জানাল তার মিস্টিক ফায়ার আগেই তার দুর্বল সিপাহীদের ধ্বংস করে দিয়েছে, এখন শুধু রারেন বাকি। অন্যদিকে উজেন এক দারুণ মহড়ায় বিশাল একটা দানবকে দুটো ভাগ করে দিল, আর ওয়াকাসা এক ঝাপটে সুকির উপর এক শক্তিশালী লাথি বসাল। রারেন হেরে যেতে রাজি নয়, সে এক দমকের মতো বিদ্যুৎ শক্তি ডাকল আর সেটা ফেলল টেনকার দিকে। মনে করল এবার টেনকা শেষ হয়ে গেল, কিন্তু সে তার পাহারা নেমে আনার আগেই টেনকা হঠাৎ নতুন করে হাজির হল, আর একটা বেপরোয়া লাথি দিয়ে রারেনকে কপালে মেরেছে, যেটা তিনি প্রায় এড়াতে পারল। রারেন থেমে থাকল না, বারবার আক্রমণ করল, কিন্তু টেনকা তার সকল আঘাত পাল্টা দিচ্ছে পোর্টালের সাহায্যে, খালি জায়গা থেকে হঠাৎ এসে আবার পালিয়ে যাচ্ছে। ক্রোধে ফেটে পড়া রারেন তার শরীর ঘিরে নীল আগুনের আভা জ্বালিয়ে এক বিশাল বিদ্যুৎ বিস্ফোরণ ছুড়ে দিল তার দিকে। ঠিক তখনই যখন সে ভাবল জয় প্রায় নিশ্চিত, টেনকা তার সামনে এসে এক দুর্দান্ত পাঞ্চ দিল রারেনের মুখে। এটাই ছিল তার সুযোগ। টেনকা হাত তালি দিয়ে স্পেসের কাপড় ছিঁড়ে দিল, আর একটা ভয়ানক ঘূর্ণিঝড় রারেনকে তুলে নিয়ে গেল, শেষ পর্যন্ত তাকে হারিয়ে ফেলল। সুকি পরাজিত হওয়ায় টেনকা যুদ্ধের সাহসের জন্য ইউকিকে প্রশংসা করল। ইউকি একটু লজ্জায় বলল আসল মেধাবী তো টেনকা নিজেই। ঠিক তখনই জেন্না উচ্ছ্বসিত হয়ে দৌড়ে এলো, ইউকির থেকে সেই চাইতে। অন্যদিকে হিমারি তার জীবন বাঁচানোর জন্য ইয়াকিকে ধন্যবাদ দিল, কিন্তু ইয়াকি বলল সে শুধু ছোট বোনের লজ্জায় পড়তে না চাইয়েই সাহায্য করেছিল। আবারও হিমারিকে বাড়ি ফিরে আসার পরামর্শ দিল যেন ওকে ভালো করে প্রশিক্ষণ দিতে পারে, কিন্তু হিমারি দ্বিধ হেঁটে বলল তার আসল বাড়ি এখন সপ্তম স্কোয়াড্রনে। এদিকে উজেন আর টেনকা তাদের দ্বন্দ্ব ড্র হিসেবে মেনে নিয়েছে। তারপর টেনকা আর তার দল তাদের ঘাঁটিতে ফিরে গেল। ইউকি সম্পূর্ণ ক্লান্ত হয়ে শুধু শান্তিতে একটা গোসল করতে চাইল, কিন্তু শান্তি পাওয়ার সময় ছিল না। হিমারি আর হ্যান বাথরুমেও এসে হাজির হল, যেন ইউকির পরিশ্রমের একটা পুরস্কার হিসেবে শুরু হচ্ছে হ্যারেম শাপলট। পরের দিন দলটি ষষ্ঠ বিভাগ ডর্মে গেল। তারা টানের হাতে সেখানের পরিচিতি পেল।
ইউকি সাহায্য করতে চেয়ে তাদের ডরম পরিষ্কার করার প্রস্তাব দিল। টিকেন রাজি হল, কিন্তু পরে দেখতে পেল ঘর তো আগেই ঝকঝকে পরিষ্কার। পরবর্তীতে ইউকি ইয়াকির রুমে কিছু পরিষ্কার কাপড় নিয়ে গেল। সে দরজায় কড়া দিয়ে উঠল, কেউ জবাব দিল না। নির্বোধের মতো দরজা খুলে ঢুকল, আর দেখল পুরো রুমে হিমারির ছবি ঝুলছে চারদিকে। ইয়াকির এই অদ্ভুত আবেগ দেখে ইউকি দ্রুত দরজা বন্ধ করে এলোমেলো বুদ্ধি ভেঙে পালিয়ে গেল। এদিকে উজেন আর টেনকা চা আর বিস্কুট খেতে খেতে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করল। উজেন বলল তাদের আগে সেই মানবসদৃশদের খুঁজে বের করে মেরে ফেলতে হবে যাদের সাথে তারা লড়াই করবে। কিন্তু টেনকা ভাবছে আসলে কতজন আছে। তদন্তে জানা গেল 4 জন, আর তার মধ্যে একজনকে ইতোমধ্যে পরাজিত করা হয়েছে। তবুও টেনকা নিশ্চিত নয় রারেন আসলেই মারা গেছে কিনা, কারণ তার মৃত্যু টেনকা অনুভব করতে পারছে না। দ্বন্দ্বের আস্তানায় ফিরে এসে রারেন, যে টেনকার স্পেস রিফট থেকে বেঁচে গেছে, মিলিত হল 2 রহস্যময় মানবসদৃশের সঙ্গে, সাদা চুলের জুয়েউ আর কালো চুলের শিকোকু। শিকোকু বলল যদিও শয়তান রক্ষাকারী বাহিনী তাদের সাময়িকভাবে পরাজিত করেছে, তারা আবার ফিরে আসবে যখন 8 জন বিশেষ সদস্য সবাই একত্রিত হবে। অন্যদিকে ডিফেন্স রেসিডেন্সে টেনকা উজেনকে চমকে দিয়ে বলল সে ইউকিকে নিজের দাস হিসেবে চায়। সে বলল দীর্ঘ মিশনের পর আরাম পেতে এবং তার একঘেয়ে জীবনকে রঙিন করতে সে একটা পোষা ছেলে চায়। উজেনের দ্বিধার মধ্যে সে একটি লোভনীয় অফার দিল, ভবিষ্যতের সুপ্রিম কমান্ডার নির্বাচনে উজেনের সমর্থন। উজেন এই প্রস্তাব গুরুত্ব সহকারে ভাবল, কিন্তু শেষমেশ প্রত্যাখ্যান করল। সে বলল নিজেই নিজের শর্তে সুপ্রিম কমান্ডার হবে। সেই রাতে উজেন ইউকিকে বলল টেনকা একটা সাহসী প্রস্তাব দিয়েছিল। ইউকি অবাক হয়ে গেল। উজেন তাকে নিশ্চিত করল সে নিজের পছন্দ নিজের মতো করতে স্বাধীন। রাত্রে ইউকি বিছানায় শুয়ে ভাবছিল কেন এত শক্তিশালী, আত্মবিশ্বাসী আর আকর্ষণীয় টেনকা তার মতো ছেলেকে চায়। উত্তর পেল, হঠাৎ টেনকা তার ঘরে এসে খুব নাটকীয়ভাবে নিজের আগ্রহ প্রকাশ করল। সে ফিসফিস করে বলল সে পোষা ছেলেকে চায় না, সে ইউকিকে চায়। কিন্তু তার ডিভোটেড বয়ফ্রেন্ড হিসেবে টেনকা হঠাৎ ইউকির শার্ট টেনে নিয়ে গেল আর একটা খুবই ইন্টেন্স ওয়ার্কআউট সেশন শুরু করতে চাইল। আপনি বুঝতেই পারেন তখনই সুরুগা দরজা ঠেলে ঢুকে পড়ল, যেন একটা রাগান্বিত শাশুড়ি। উজেন স্পষ্টতই টেনকার অতিরিক্ত আগ্রহে বিরক্ত, তাকে ডাক দিয়ে চিৎকার করল এখনই চলে যা। টেনকা মিষ্টি করে হাসল, ইউকিকে বলল সে এখনও তার ম্যানলি ফিচারগুলো পুরোপুরি অন্বেষণ করতে পারেনি, পরে আবার শুরু করবে বলে প্রতিশ্রুতি দিল। পরের দিন মেয়েরা ইউকির সঙ্গে তাদের বিশেষ ক্ষমতাগুলো মিলিয়ে পরীক্ষা করল, সুকি দানবদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কম্বো খুঁজতে। নেই যখন তার পিঠে উঠল, হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন, ইউকি রূপান্তরিত হল এক বিশাল পাওয়ার রেঞ্জারে, যার এক্সরে ভিশন ছিল যা মেলন প্রোটেক্টর ভেদ করতে পারে। সুরুগা সুযোগ নিতে ঝাঁপাল, কিন্তু যখন সে তার পিঠে উঠল, ইউকি পরিণত হল এক জঞ্জালবন্দি ট্রোল দানবে, সম্পূর্ণ অকার্যকর। হেন সঙ্গেই সুরুগাকে ইউকির পিঠে আর ওঠা নিষিদ্ধ করে দিল, সবার নিরাপত্তার জন্য। তখন হঠাৎ এক অ্যালার্ম বাজল, নেই স্কুলে যেতে দেরি করে ফেলেছে। সে দ্রুত ছুটে গেল, আর ইউকি হতবাক থেকে গেল কারণ সে বুঝতেই পারছিল না কিভাবে নেই একদিকে ছাত্র হওয়া এবং অন্যদিকে এক জাদুকরী সৈনিক হিসেবে তার দায়িত্ব সামলায়। উৎসুক ইউকি সিদ্ধান্ত নিল নেইর সাথে যাবে এবং তার জীবন সম্পর্কে আরও জানবে। তারা যখন টেলিপোর্টিং করিডোর দিয়ে হাঁটছিল, যা তাদের সরাসরি জাপানে নিয়ে গেল, ইউকি নেইকে জিজ্ঞাসা করল এত ছোট বয়সে কেন সে শয়তান রক্ষাকারী স্কোয়াডে যোগ দিয়েছে। নেই বলল তার মা বাবা ইনসিডেন্ট এর সময় হারিয়ে গিয়েছিল, তাই সে তাদের খোঁজার জন্য স্কোয়াডে যোগ দিয়েছে এবং এই মিশনটি গৌরবময় এক কাজ। ইউকি নরমভাবে তাকে আশ্বাস দিল তার মা বাবা জীবিত আছেন এবং সে একদিন তাদের আবার দেখতে পাবে। অন্যদিকে ডর্মে ফিরে উসেন আর টেনকা দুপুরের খাবার ভাগাভাগি করছিল। টেনকা বলল সুপ্রিম কমান্ডার স্পষ্টভাবে আদেশ দিয়েছে যে তাদের হিউম্যানয়েডদের সাথে লড়াই করতে না হবে যতক্ষণ না তারা বেশি তথ্য পায়। অল্পক্ষণ পরেই ইউকি আর নেই ফিরে এসে টেকনা আর উসেনের সাথে আবার দলবদ্ধ হল, কিন্তু তারা আর একটু বিশ্রাম নিতে পারল না। অন্য একটা অ্যালার্ম বাজল, একাধিক পোর্টাল খুলে গেল আর সুকি দানবগুলো ঢুকে পড়ল। দল সঙ্গে কাজ শুরু করল। টেনকা সাহায্যের জন্য টেলিপোর্ট করল, কিন্তু উসেন সাথেই বলল এটা তোমার এলাকা না, একপাশে দাঁড়াও। তবে টেনকা তো জানেই, আবার ইউকিকে টিচ দিতে শুরু করল, যা উসেনের ঈর্ষা বাড়িয়ে দিল। উসেন চট করে বলল ইউকিকে দ্রুত কাজ শুরু করতে। ইউকি তার হাত চুমু দিল আর রূপান্তরিত হল। তখন উসেন নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করল সে তার প্রতিশ্রুতি বাতিল করল। এখন থেকে ইউকি তার দাস, শুধু তারই, অন্য কোনো স্কোয়াড কমান্ডার এর অধীনে যাবে না। তারা একসাথে সুকিরা যেন মাখনের মতো কেটে ফেলল, এমনকি একাধিক মাথার দানবটাও তাদের সামলাতে পারল না। কিন্তু দূরে জোরু আর শিকোকু চুপচাপ তাকিয়েছিল, বলছিল যে এই দানবগুলো তো একেবারেই ছোটখাট খেলনা, স্কোয়াডের শক্তি পরীক্ষার জন্য শুধু গরমাপ। অবশেষে টেনকা নিজের ঘরে টেলিপোর্ট করে একাই হেসে বলল ইউকি এখন আমার জীবনে আসার পর থেকে আর কখনো একঘেয়ে হবে না। সুকিকে সম্পূর্ণ ধ্বংস করার পর ইউকি পেল বিশেষ পুরস্কার, উসেনকে রাজকন্যার মতো কাঁধে করে নিয়ে যাওয়ার, আর শেষে হল এক মিষ্টি প্রেমের চুম্বন। তারপর সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিল, সবাই ইউকির অসাধারণ রান্নার প্রশংসা করল। ইউকি বলল সবই শিখেছে তার বড় বোন ওবা থেকে, যিনি ছোটবেলায় তাকে বুলিদের হাত থেকে রক্ষা করতেন। হঠাৎ নেই জলে উঠল, সে অনুভব করল কেউ বিপদে আছে। হিমারি আর সুরুগা গাড়িতে ঝাঁপিয়ে পড়ল তদন্ত করতে। তারা সমঝমতো এসে দেখল এক ছোট বাচ্চাকে সুকি দানবরা ধরতেই চাচ্ছে। হিমারি গুলির ছোট ছুঁড়ে দানবদের ভয়ে ফেলে দিল, কিন্তু তখনই সে গলায় ঘুষি খেল। বাচ্চাটা আসলে ছিল কোকো, একজন হিউম্যানয়েড, যিনি ঘোষণা করল এবার তোমাদের পালা কষ্ট পাওয়ার।
কোকো আরও দানব ডেকে আনল। হিমারি শান্তিপূর্ণ আলোচনার জন্য বলল, কমান্ডার প্রস্তুত আছে, কিন্তু কোকো তো হাসল যেন পুরো ঘটনা কোনো রসিকতা। ইউকি ফিরে এসে দেখল আগের যুদ্ধে তার শরীর কাটাছেঁড়া আর চোটে ভরা। নিঃসন্দেহে যখন সে গোসলখানায় সোজা হেঁটে গেল, উসেন আর নেই হঠাৎ ঢুকে পড়ল, কারণ দরজা না করা কেন, জানিয়ে দিল আবারও আক্রমণ শুরু হয়েছে। যুদ্ধে হিমারি গুলি চালিয়ে যাচ্ছিল, কিন্তু গুলির কোনো প্রভাব হচ্ছিল না। কোকো রেগে বলল, দানবটার বর্ম ছিল অবিনাশী। তৎক্ষণাৎ জাকি এসে শক্তির বিস্ফোরণ করল, কিন্তু দানব পালিয়ে গেল আর কোকো পাল্টা আঘাত করল জাকিকে। সুরুগা ভেবেছিল সে একটা সাধারণ পোকা মারল, কিন্তু সেটার শক্তি ছিল সুপারম্যানের মতো। পিছনে চড়েছিল ইউনো, আর সে সুরুগার মুখে এক তীর মেরেছিল। অন্যদিকে উসেন আর ইউকি মেয়েদের সাহায্যে যাচ্ছিল, তখন হঠাৎ ইউকির বোন ওবা হাজির। ওবা তার লম্বা চুল দিয়ে ইউকিকে আটকাল আর উসেনকে একটি দানব দিয়ে বিভ্রান্ত করল। উসেন দ্রুত দানবটা কেটে ফেলল, কিন্তু ওবা ইতিমধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল, নিজের ভাই দাসকে অপহরণ করে নিয়ে গেছে। মেয়েরা আবার একত্র হল আর বুঝল সত্যি কথা, সব দানব ছিল একটা চালাকি। ইউকি আসল টার্গেট। কয়েক ঘণ্টা পর ইউকি জেগে দেখল কোকো তার ক্ষতগুলো বৃষধি থুথু দিয়ে পরিষ্কার করছে। ইউকি প্রতিরোধ করলেও কোকো তাকে তার কেক দিয়ে আটকে দিল। হ্যাঁ, কেক দিয়ে। তখনই ওবা হঠাৎ ঢুকে দেখল তার ছোট ভাই এক জিহ্বাপ্রিয়ে হিউম্যানয়েডের কবলে পড়েছে। রেগে ওবা কোকোকে একটি যোগ ম্যাটের মতো পেড়ে দিল, কিন্তু ইউনো এসে বলল, কোকো শুধু ওর আরোগ্য করছে, কোনো বাজে কথা নয়। ইউকি সাথে সাথেই ওবাকে চিনতে পারল তার কণ্ঠস্বর আর ব্যক্তিত্ব থেকে। ওবা তাকে গরম আলিঙ্গন দিল, তারপর তাদের গোপন গ্রাম দেখাল। ওবা ব্যাখ্যা করল তারা আগে সবাই মানুষ ছিল, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় তাদের রূপ পরিবর্তিত হয়। তিনি ইউকিকে আমন্ত্রণ জানালো তাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু শান্তির দূত ইউকি তাদের বোঝাল তারা চিরদিন লুকিয়ে না থেকে ডেমন ডিফেন্স স্কোয়াডের সাথে শান্তিপূর্ণ আলোচনায় করুক। মেয়েরা তার দিকে ঠান্ডা ঠান্ডা চেয়ে দেখল, শান্তির কোনো সুযোগ ছিল না। ডিফেন্স স্কোয়াডের ডোরমে সবাই ইউকির অনুপস্থিতি নিয়ে চিন্তিত ছিল, তবে সুপ্রিম কমান্ডারের আদেশে উসেন এখনও হিউম্যানয়েডদের সাথে লড়াই শুরু করেনি। তাড়াতাড়ি উসেন দলকে ডেকে জানাল তার শরীর ইউকির অবস্থান শনাক্ত করেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলল। অন্যদিকে গুহায় ইউকি দেখল এ একটি পিচ খাচ্ছে। সে বলল, খুব কম লোক পিচ খেতে সাহস করে, আর তাদের এলিয়েন রূপান্তর পিচ খাওয়ার ফল। ঠিক তখন হেন আর তার দল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। টেনকা আর তার দলও টেলিপোর্ট করে বেশে আসলো যুদ্ধে যোগ দিতে। গুহায় আলবা পিচ খাওয়ার মাধ্যমে তার এলিয়েন রূপান্তর কিভাবে হলো তা বলতে যাচ্ছিল, তখন ইউনো বাধা দিল, তার গল্পটাই বেশি বিস্তারিত। ইউনো বলল তার নিজের জগতে সে একসময় সুন্দরী মডেল ছিল, যতক্ষণ না এমের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। সেই এমের ভিতরে আটকে থাকাকালে সুকি দানবরা আক্রমণ করে। সুন্দর তার প্রেমে পিচ খাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এর শক্তি নিয়ন্ত্রণ হারায় আর সে অচেতন হয়ে যায়। জেগে উঠে একটি গবেষণাগারে পায় যেখানে সুকিদের নিয়ে পরীক্ষা চলছে। সে পাশ করার ক্ষমতা পেয়ে পালিয়ে যায়। ওবা বলল তার সাথেও একই ঘটনা ঘটেছিল পিচ খাওয়ার পর। ইউকি বলল তারা মোটর ভেতরে সত্য প্রকাশ করুক, কিন্তু আলবা বলল মোটর বুড়ো দেশীয় স্বার্থে তাদের দমন করবে। রেগে কোকো বলল তারা ওই বুড়ো ধ্বংস করবে। সু তার দানব পোষা প্রাণী নিয়ে এবং ইউকি বাধা দেওয়ার চেষ্টা করল, বলল ডেমন ডিফেন্স ফোর্সের সাথে কথা বলা উচিত, যারা হয়তো অবগত নয়। কিন্তু আলবা বলল ডেমন ডিফেন্স ফোর্স সব জানে। কোকো যোগ করল ডেমন ডিফেন্স ফোর্স বিশ্বাসযোগ্য নয়। তৎক্ষণাৎ ডেমন ডিফেন্সের মেয়েরা গুহায় এসে ইউকি খুঁজতে খুঁজতে সুকি আক্রমণের সম্মুখীন হল। কোকো ওর পোষা বাকি ওয়াকাশা আর সুগার সঙ্গে ইউকি কোকোর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিল। বাকিরা গুহার গভীরে এগিয়ে গেল। মাঝপথে তারা ইউনোর পোষা প্রাণী ও অন্যান্য সুকির হাতে আতারে পড়ল। হিমারি আর তার বড় বোন জাকি উসেন আর টেনকাকে এগিয়ে যেতে বলল, তারা সামনের লড়াই সামলাবে। টেনকা একটি পোর্টাল খুলে উসেনের সঙ্গে চলে গেল। তারা তাড়াতাড়ি আলবা আর ইউকির কাছে গেল। মুহূর্তের মধ্যে ইউকিকে টেলিপোর্ট করে নিয়ে গেল। তখন ওবা অবাক হয়ে গেল, টেনকা টেলিপোর্ট করতে পারে এটা সে জানত না। এরপর মেয়েরা ইউকির জন্য সেরা ম্যানিকিউর সেশন আয়োজন করল, কিন্তু ওবা থুথু কামড়ানো বন্ধ করে এসে রেগে গিয়ে তাদের উপরে ঝাঁপাল তার ভাইকে মানব ললিপপ বানানোর জন্য। ইউকি এগিয়ে এসে বলল, শান্ত হও, যৌক্তিকভাবে কথা বলো। ওবা হাসল, ভাইয়ের অনুরোধ অস্বীকার করতে পারল না। অন্যদিকে ওয়াকাশা আর সুরুগা কোকোকে বুঝানোর চেষ্টা করল, কিন্তু সে একটুও মানতে চাইল না, তাই তাদের বুদ্ধি মারার সিদ্ধান্ত নিল। সব শেষে জরি চুপচাপ ঘটনা দেখছিল। পিচ খাওয়ার ফলে মেয়েরা কিভাবে দানবে হয়ে গেছে এবং বুড়োর নিষ্ঠুরতার কথা ব্যাখ্যা করার পর ইউকি বলল ওবা ও তার দল শান্তি বজায় রাখুক আর ন্যায় প্রতিষ্ঠা করুক। কিন্তু প্রত্যাখ্যান করল, উসেন আর তার স্কোয়াড বিশ্বাস করার যোগ্য নয়, বিশেষ করে ভাইকে দাস বানানোর পর। ইউকি বলল সে নিজের ইচ্ছায় দাস হয়েছিল, নায়ক হওয়ার স্বপ্ন পূরণের জন্য, কিন্তু আলবা তার কথা শুনল না, চুল দিয়ে তাকে বেঁধে ফেলল এবং ইউনিহর্ন ডেকেছিল। উসেন শপথ করল এবার ইউনিহর্নকে শেষ করবেই। আর টেনকা একেবারে স্টেজে নামল আলবার বিরুদ্ধে, গর্জন দিয়ে বলল, আমি কিন্তু ইউকির প্রেমিকা, মানে আমি তোমার বুয়ের শালী। এই কথা শুনে ওবা তো রেগে আগুন। তোর সাহস কেমন হয়েছে রে আমার ভাইয়েরে পটানোর? এইদিকে ইয়াকি শট মেরে যাচ্ছিল ইউনোর পেটটার দিকে, কিন্তু ওরা আগে থেকেই শিল দিয়ে রেডি। তখনই ইয়াকি চালু করল তার গোল্ডেন হাওর, সময় থামিয়ে একেবারে ধুয়ে দিল শত্রুর দলটাকে। এই ফাঁকে ইউনো ইউকির ওপর অ্যাটাক চালালো। ক্যামেরা কাট করে এখন একটা রাজপ্রাসাদে জরি রিপোর্ট করছে যে ওবা আর ডেমন ডিফেন্স ফোর্সের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। শিকোকু খুশি হয়ে বলল, পারফেক্ট, এই সময়টাই তো আমাদের দেবতা পরিচয় দেওয়ার জন্য একদম পারফেক্ট। উদ্ধার অভিযানে আবার ফিরে আসা যাক। উসেন এমনভাবে ইউনিহর্ন কেটে চলেছে, মনে হচ্ছে ফল নাইনজা খেলছে। আর টেনকা তার টেলিপোর্টেশন দিয়ে ওবার সব অ্যাটাক ফসকায় দিচ্ছে। ওবা যদি দ্রুত অ্যাটাক করুক, টেনকার 666 বার টেলিপোর্ট করার স্কিলে কুল পাওয়ার কোনো চান্সই নাই। এইদিকে সুরুগা আর ওয়াকাশা প্রায় হেরে যাচ্ছিল কোকো আর তার জঘন্য শক্তিশালী পেটটার কাছে।
কোকো হেসে বলল, ইউকি তো এখানে আমাদের সঙ্গে জমিয়ে আছে, ওর রেস্কিউ দরকার নাই। এই কথা শুনেই সুরুগার মাথা গেছে ঘুরে। ওয়াকাশাকে বলল, সময় এসেছে আমাদের কম্বো চালানোর। সুগা তখন নিজেকে সাইজে ছোট করে ফেল টিঙ্কারবেলের চেয়েও, আর ওয়াকাশা তাকে হাতে তুলে নিয়ে ছুটতে লাগল। কোকো আর তার দানব পেছনে ছুটে গেল। ঠিক এটাই ছিল ওদের প্ল্যান। হঠাৎ করে ওয়াকাশা ঘুরে গিয়ে ছোট্ট সুরুগাকে শত্রুর মুখে ছুড়ে দিল, আর দানব ওকে গিলে ফেলল। কিন্তু ভুলটা তখনই হল, সুরুগা চালু করল তার জায়ান্ট মোড, আর ভিতর থেকে দানবটা একেবারে চিরে দিল। এই ফাঁকে ওয়াকাশা কোকোর উপর হামলা চালাল, আর কোকো গুরুতরভাবে আহত হল। ইতিমধ্যে ইয়াকি তার বোনের বিপদের কথা ভেবে আবার চালু করল গোল্ডেন হাওর, 1 মিনিট টাইম রিওয়াইন্ড। তারা ইউনোর নতুন স্কিল, চুলকে বন্দুক বানানো, ব্যবহার করে ইউনো আর তার পেটকে শেষ করল। টেনকা আর উসেন একসাথে আলবাকে ফাঁদে ফেলল, স্পেস রিফটে আটকে দেওয়ার জন্য। কিন্তু টেনকার মাথায় তখন ইউকি আর আলবার স্মৃতি ঘুরপাক খাচ্ছিল, আর সেই দোটানায় পড়ে গেল বিশাল ধাক্কা। আলবা এক ধাক্কায় মেগা ম্যাজিক চালিয়ে ওকে উড়িয়ে দিল। ঠিক সেই সময় ওবার টিম এল যুদ্ধে জর্জরিত, সঙ্গে এল ডেমন ডিফেন্স ফোর্স। ওবা বলল, এবার সবাই আত্মসমর্পণ করো। ইউসেন বলল, না, আমরা ফেরত যাচ্ছি না। এরপরই স্কাই থেকে আলোর ঝলকানি। জু এসে হাজির হল, বহন করে আনল শিকোকুকে। শিকোকু বলল, আমরাই হলাম আর দেবতা। আর আলবা, ও আমাদের দলের লেভেলেরও না। ওরা ঘোষণা দিল, আমাদের মিশন হল মানবজাতিকে ধ্বংস করা। ওবা অ্যাটাক করতে যেতেই ওর নিজের পেট ইয়র্ন একদম উল্টে গেল। শিকোকু জানালো, তার চুলে থাকা সাপগুলোর একটার কামড়েই পেটটা এখন পাগল হয়ে গেছে। ইয়র্ন যখন আলবার উপর চড়াও হল, ঠিক তখনই ইউকি ট্রান্সফর্ম করল তার বিস্ট ফর্মে। 2 জানোয়ার মুখোমুখি হল, আর ঠিক সেই মুহূর্তে ইউসেনের মনে ফিরে এল তার গ্রামের স্মৃতি, যেখানে ইউনিহর্ন সব শেষ করে দিয়েছিল। দুজনেই মিলে ঝাঁপিয়ে পড়ল ইউনিহর্নের উপর। জু তখন কোকেয়া আর ইউনোকে তুলে নিয়ে উধাও হয়ে গেল। ইউকি তখন ধীরে ধীরে ইউনিহর্নকে হারিয়ে দিল, লাস্টে তার লেজ কামড়ে ভেঙে ফেলল। হ্যান এসে এক কোপে পুরো দানবকে টুকরো টুকরো করে দিল। শিকোকু জানালো, ওদের লড়াই এখন শেষ। সে জানাল, ওরা সবাই মোটু ইনসিডেন্ট এর ভিকটিম। ওবা ও তার দলকে সাহায্যের প্রতিশ্রুতি দিল। রাতের বেলায় সবাই ডর্মে ফিরে এল। ইউকি পেল পুরস্কার, আর সেটা ছিল ইউসেনকে জড়িয়ে এক দারুণ মুহূর্ত। পরের দিন ছিল উৎসব। দলের নিরাপদে ফেরা উদযাপন হল দারুণ ভোজ আর চিয়ার্স দিয়ে। সেই রাতে ইউকির মনে পড়ল ইউসেনের মধ্যে তার বোনের চেহারা। হ্যান তখন ঘোষণা দিল, সে হবে সুপ্রিম কমান্ডার, সাকি ধ্বংস করবে, আর ওবার দলে যেসব মেয়েরা বিকৃত হয়েছে তাদের জন্য খুঁজে আনবে এক চিকিৎসা। আলবা ইউকিকে জড়িয়ে ধরে একটা ছোট্ট খেলনা হাতে দিয়ে বলল, আমি সবসময় তোমার পাশেই থাকব, আর বিদায় নিল। বর্তমানে ইউকি শপথ করল, তার বোনের জন্য ওর এই লড়াই কখনো থামবে না। সেই রাতেই তৃষ্ণায় কাতর টেনকা হঠাৎই ইউকির রুমে টেলিপোর্ট করল। একটা বিশেষ মুহূর্ত শুরুর আগে ইউসেন হঠাৎ চলে গেল। টেনকা প্রতিজ্ঞা করল, একদিন সে ইউকির সঙ্গে একা সময় কাটাবেই। কয়েকদিন পর ট্রেনিং এর সময় নায় সতর্ক করল, একটা গেটওয়ে খুলে যাচ্ছে, আর শাকিরা ঢুকছে। দল একসাথে গেল। ইউকি তার বিস্ট ফর্মে রূপান্তর হয়ে উড়ে গেল মোয়েন এর পিঠে চড়ে। সবাই মিলে একসাথে শুরু করল শাকি নিধন অভিযান। এইদিকে আলবা তার প্রতিজ্ঞা ধরে রেখেছে, ইউকির উপর নজর রাখবে, আর তার হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাবে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কোকো আর ইউনো কি সত্যি উদ্ধার হবে? মানবতা কি পারবে শাকিদের দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলতে? কমেন্টে লিখো পার্ট 2 যদি পরের অংশ দেখতে চাও। আর ভালো লেগে থাকলে একটা লাইক মেরে দাও, আর এমন রিক্যাপ ভিডিও দেখতে থাকো, যখন খুশি, যেখানে খুশি।